তো হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটস এর চ্যানেলে। আর এটা হচ্ছে আমাদের একটা নতুন হরর ঘটনা। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেটআপটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আর তার পিছনে একমাত্র কারণ হলো আমি একটা কাজের জন্যে হায়দ্রাবাদ ট্রাভেল করেছি। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো স্টুডিওতে গিয়ে মানে বাড়ি ফিরেও রেকর্ড করতে পারতাম। বাট আমি আজকেই জাস্ট একটা এমন ঘটনা শুনলাম, যেই ঘটনাটা শুনে আমার মনে হলো যদি আমি এইটা আপনাদের সাথে শেয়ার না করি, তাহলে হয়তো আমি মানে যেই রকম একটা জিনিস আমি ফিল করতে পারছি বা যেই রকম একটা অনুভূতি আমার মধ্যে রয়েছে, সেটা হয়তো আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারব না। তার জন্যে ভাবলাম যে বেশি দেরি না করে এখান থেকেই রেকর্ড করে নিই। হ্যাঁ, হয়তো একটুখানি কোয়ালিটিতে প্রবলেম হতে পারে কারণ আমি ওয়েবক্যাম থেকে রেকর্ড করছি। বাট আশা করি ঘটনাটা আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা পুরোটা দেখবেন। যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন এই চ্যানেলটিকে, তো ঘটনাটা পুরো শুনে নিন, তারপরে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হন, তো লাইক করতে একদমই ভুলবেন না। হাইপ করে দেবেন এই ভিডিওটিতে। অ্যান্ড খুব তাড়াতাড়ি আমরা স্টুডিও থেকেও ভিডিও নিয়ে আসবো। বাট বেশি দেরি না করে ডাইরেক্টলি আমরা ঘটনাতে যাই। তো ১ম এই জানাই আমি এখন রয়েছি হায়দ্রাবাদে আর আমি কাজের সূত্রে এখানে এসছি। আমার কাজ কমিউনিটি রিলেটেড থাকে। তো আমার এখানে আরো অনেক স্টেট থেকে বন্ধুরা এসছে। বাট একজন কলিগ মানে বন্ধু নয়, ঠিক কলিগ। তো একজন কলিগ সেই হায়দ্রাবাদেই থাকে। এক্সাক্ট আমি হোটেলের লোকেশন তো বলতে পারব না। বাট সে এই জাস্ট কিছুদিন আগে কাজের জন্যেই হায়দ্রাবাদের অন্য একটা হোটেলে তাকে থাকতে হয়েছিল। কারণ তার বাড়ির থেকে হোটেলের দূরত্ব অ্যান্ড কাজের জায়গার দূরত্ব অনেক বেশি। আর তাকে প্রচণ্ড আর্লি মর্নিং রিপোর্টিং করতে হয়। যার জন্যে তাকে ওই হোটেলে থাকতে হয়েছিল। আর সে ওই হোটেল সম্পর্কে এর আগেও অনেক কিছু ঘটনা শুনেছিল। আমিও এখন হোটেলে রয়েছি। তো আমার ওই ঘটনাটা শেয়ার করতে একটু আধটু বলতে গেলে ভেতর থেকে ভয়ই লাগছে। বাট তবুও আমার মনে হলো যে শেয়ার করা যেতে পারে। তো ঘটনাটা শুরু এইরকমভাবে হয় যে কাজের জন্যে সে আসে নরমালি। একদিনেরই ওইখানে স্টে ছিল। তো কোনো খুব বেশি টেনশনের ব্যাপার ছিল না। কোনো ড্রেসপত্র সে সেরকম নিয়ে আসেনি। সে জানে যে একটা ড্রেস তার জন্য এনাফ হবে। কাজের জন্যে একটা ফর্মাল ড্রেস আর একটা এক্সট্রা ড্রেস সে ক্যারি করেছিল। আর যেরকম ধরনের হোটেলে আমরা রয়েছি মানে ওই 5 স্টার বা 4 স্টার প্লাস হোটেল যেগুলো থাকে, সেগুলোতে সবকিছু অ্যামেনিটিস নরমালি পাওয়া যায়। যে ব্রাশ থেকে শুরু করে সোপস অ্যান্ড অল, টাওয়েল মানে সবকিছুই কিন্তু এমনি নরমালি পাওয়া যায়। ওটা কমপ্লিমেন্টারি দেওয়া হয় এমনিটিস। তো সেও ভেবেছিল যে ওগুলো থেকেই কাজ হয়ে যাবে, তো কোনো টেনশনের ব্যাপার নেই। তো সে রুমে নিজের এন্ট্রি করে। তার রুম নাম্বার ছিল ৪০৩। তো সেখানে এন্ট্রি করার পরেই না তার কেমন জানি একটা অদ্ভুত ফিল হতে লাগে। যে এই রুমটাতে সে যেন আগেও একবার এসছে। মানে তার জন্যে কোনো কিছু এমন লাগছিল না যে ওখানে নতুন। সে মনে হয় সবকিছুই চিনতে পারছে। যাই হোক, এরকম অনেক হোটেলেরই ডিজাইন এরকম থাকে, যেখানে আমাদের দেখে মনে হয় যে আমরা তো এরকম হোটেলে এর আগেও থেকেছি। তো মানে এখানে খুব বেশি চমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। তো সেও সেটাই ভাবে যে হয়তো এরকম কোনো ব্যাপার, তো টেনশনের কোনো ব্যাপার নেই। সে জাস্ট নিজে ওখানে ঢুকে ফ্রেশ হয়। অ্যান্ড ফ্রেশ হওয়ার সাথে সাথে সে চেষ্টা করে যে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়ার। কারণ সে রাত্রিবেলা চেক ইন করেছিল। তার পরের দিন আর্লি মর্নিং তাকে বেরোতে হতো কাজের জন্য। সেরকম যেরকম সে ঘুমানোর চেষ্টা করেছে, সে ঘুমিয়ে পড়েছে। আর্লি মর্নিং সে বেরিয়েছে, কাজের জন্য গেছে। বাট সেখানে গিয়ে সে জানতে পারে যে তাকে আরো ৩ দিন ওই রুমে থাকতে হবে। সেখান থেকে তার বাড়ি মোটামুটি ৫ ঘন্টার কাছাকাছি দূরে। অ্যান্ড সে অবভিয়াসলি মানে অ্যাফোর্ড করতে পারবে না যে ৫ ঘন্টা সে ট্রাভেল করে যাবে, আবার ৫ ঘন্টা ফেরত আসবে। এবার আপনাদের মনে হতেই পারে যে হায়দ্রাবাদের মধ্যেই এত সময় কিভাবে লাগছে। তো হায়দ্রাবাদের এক কোণে সে অফিস ছিল আর অন্য কোণে সে থাকতো। অ্যান্ড ইভেন হয়তো হায়দ্রাবাদের থেকে একটু বাইরেই। আমার বোঝার জন্যে সে আমাকে হায়দ্রাবাদ বলেছিল। বাট হ্যাঁ, ৫ ঘন্টার মোটামুটি সময় তার লেগে যেত ট্রাফিক অ্যান্ড অল মিলিয়ে। তো সে ১০ ঘন্টার কাছাকাছি অ্যাপ্রক্স সে একদমই অ্যাফোর্ড করতে পারতো না যে সে বাড়ি যাবে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো হায়দ্রাবাদে চাকরিও করেন। তো তারা রিলেট করতে পারবেন যে এখানে কখনো ট্রাফিক হয় না তো হয়ই না। বাট যখন হয় তখন অনেক বেশি ট্রাফিক হয়। যেটা আমি এখানে এসে সেটাও ফিল করতে পেরেছি। তো তার কথায় আমি যে অবিশ্বাস করেছি সেরকম নয়। আমার খুব একটা অবিশ্বাস্য লাগেনি ব্যাপারটা। তো সে ভাবলো যে এখান থেকেই সামনেই কিছু মল রয়েছে যেখানে আমি
পেয়ে যাবো অন্তত, মানে 2 দিন তো থাকতেই হবে, রুমেই থাকতে হবে, তো খুব বেশি দামি ড্রেস কেনারও দরকার নেই, নরমাল কিছু কিনে নিই। তো সে ওই ড্রেসগুলো কিনে আবার সেই রুমে যায়। বাট শুরু হয় সেখান থেকে ঘটনা। রুমে যেতেই তার বাইরে থেকে মনে হতো কেউ একজন চেল্লাচ্ছে। তার রুমটা ছিল এরকম যে গেট থেকে সিধা ঢুকে সোজা একটা টেবিল, যেই টেবিলে বসে সে কাজ করার একটা ডেস্ক ছিল। তার থেকে জাস্ট ওই টেবিলের পেছনেই ছিল একটা বড় আয়না, যেটা পর্দা দিয়ে ঢাকা দেওয়া ছিল। অ্যান্ড সেইটার বাইরে থেকে আওয়াজ আসছিল, যেখান থেকে আসার সম্ভাবনা একদম নেই। কারণ ওটা ছিল মোটামুটি ওই ৪ থেকে ৫ তলার বিল্ডিং। অ্যান্ড একদম ৫ তলার বিল্ডিংয়ে, টপ বিল্ডিংয়ে, সেখান থেকে তুমি কখনো মানে এক্সপেক্ট করতে পারো না যে বাইরে থেকে কেউ চেল্লাবে। আর ওখানে কোনো ব্যালকনিও ছিল না। তো সে ১ম ভয় পায়। আর সে ভাবে হয়তো পাশের বিল্ডিং থেকে কেউ চেল্লাচ্ছে। কিন্তু যখন সে তার নিজের নাম শুনতে পায়, তখন সে রিয়ালাইজ করে যে না, পাশের বিল্ডিং থেকে যদি কেউ চেল্লায়ও তার নামে তো কেউ ডাকবে না। তখনই কোথাও না কোথাও তার একটা মানে টেনশন মনের মধ্যে ঢোকে। আর সে ভাবতে থাকে যে এখানে কি প্রবলেমটা কি? মানে কেন এরকম হচ্ছে? সে ডাইরেক্টলি ফোন করে রিসেপশনে, আর রিসেপশনের থেকে লোক তাকে জানায় যে, "এরকম কোনো ব্যাপার নেই স্যার। আপনি যা ভাবছেন, যদি আপনার দরকার পড়ে তো আমরা আপনার যে রুমটা, সেটা আমরা শেয়ার করে দিতে পারি। মানে অন্যজনের সাথে, আর আপনাকে আমি চেঞ্জ করে দিতে পারি অন্য রুমে।" তো সেটাই মানে কোথাও না কোথাও ডিসিশন নেওয়া হয়, আর রুমটাকে চেঞ্জ করা হয়। রুম সে চেঞ্জ করে। ৪০৩ এ সে ছিল, আর তারপর সে ৪০৯ তে শিফট হয়ে যায়। মাঝখানে ৬ টা রুম অলরেডি অকুপাইড ছিল, তার জন্যে তাকে দেওয়া হয়নি। এটাও জানিয়েছে, সে ডিমান্ড করেছিল যে তাকে যাতে ৪০৫ দেওয়া হয়। বাট সে কোনো কারণে ৪০৯ তাকে দেওয়া হয়েছে, কারণ ৪০৫ এর যে রুমটা ছিল ওটা আরও বেশি লাক্সারিয়াস ছিল। বাট তাকে ৪০৯ দেওয়া হয়। সে ৪০৯ তে গিয়ে ঢুকে পড়ে। মানে কোনো খুব বেশি প্রবলেমেটিক সিনারিও ওখানে কিন্তু তৈরি হয়নি। কোনো চাপের বিষয়ও ওখানে ছিল না বললেই চলে। এবার যখন সে ১ম এ আওয়াজ শুনতে পাচ্ছিল, তখন তার মনে একটা কোয়েশ্চেন মার্ক অবশ্যই ছিল। যদি কেউ মানে আমার সাথে মজাও করে থাকে, তাহলে সেটা কে? মানে এত রাত্রিবেলা কেন আমার সাথে মজা করার জন্য এত রিস্ক নেবে, যে ৫ তলার উপরে, বা হায়দ্রাবাদের মতো একটা সিটিতে যেখানে পুলিশ পোস্টিংস অ্যান্ড অল এত বেশি টাফ, সেখানে এসে সে কেন চেল্লামিল্লি করবে মাঝরাতে? তো এই সব কিছু কোয়েশ্চেনের মাঝখানে তার দিনটাও কেটে যায়, আর সে পরের দিন আবার জবের জন্য যায়। কিন্তু সেদিনকে সে অফিস গিয়ে বুঝতে পারে যে অফিসের লোকেদের মধ্যেও না কেমন একটা অদ্ভুত টাইপের বিহেভিয়ার তার দিকে মানে সে লক্ষ্য করতে পারছে। তার বেস্ট ফ্রেন্ড, মানে যে ওই কাজের জন্য গেছিল আরকি। তো তাকে সে জিজ্ঞেস করে যে, "কি হয়েছে রে? মানে সবাই আমার দিকে এরকমভাবে অদ্ভুতভাবে কেন তাকাচ্ছে? কি ব্যাপার?" তখন তার বেস্ট ফ্রেন্ডটা ওকে মানে অদ্ভুতভাবেই বলে যে, "তোকে একটা কাজ দেওয়া হয়েছিল, সেই কাজটা তোর পুরো করার কথা ছিল, বাট তুই করিসনি। কিন্তু কেন?" তো এবার তার যে বেস্ট ফ্রেন্ড, সেও রেগেছিল। সে ভেবেছিল যে হয়তো ইচ্ছে করে করেনি। কিন্তু এরকম নয়। সে জানতই না যে তাকে কোনো কাজ দেওয়া হয়েছে। ইভেন তার এটাও মনে নেই যে তাকে কোনো কাজের জন্যে কলও করা হয়েছিল, আর সে উঠে রিপ্লাইও করেছে কাইন্ড অফ। তখন সে জিজ্ঞেস করে যে, "কোন সময় বলতো, মানে কাজটা দেওয়া কখন হয়েছিল এক্সাক্টলি?" তখন তার যে বেস্ট ফ্রেন্ড, সে তাকে জানায় যে, "ওই তো রাত্রিবেলা ১১ টার দিকে জানানো হয়েছিল। কারণ মানে খুব ইম্পোর্টেন্ট ছিল, তো দরকার ছিল যে তুই ওই কাজটা করে আনিস। বাট তুই ফোন তুললি, তুই বললি হ্যাঁ করবি, তারপরে তুই করলি না। মানে কি কারণ? তুই কি বিজি হয়ে গেলি নাকি ইচ্ছা করে করিসনি? দেখ, এই যে আমাদের প্রজেক্টটা, এটা খুব ইম্পোর্টেন্ট আমাদের কোম্পানির জন্যেও আর আমাদের ক্যারিয়ারের জন্যেও। তো আমার মনে হচ্ছিল যে তুই মানে করে নিতে পারতিস। মানে যদি ইচ্ছা করে, যদি তোর মনেও না হয় যে হ্যাঁ করব, বা মানে আমি এফর্টস দেবো অফিস আওয়ার্স এর বাইরেও, তবুও আমার মনে হচ্ছিল তোর করে নেওয়া উচিত।" এটা তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে। সে ভাবছে আমি তো 8:30 9টার মধ্যেই আমি আমার রুম চেঞ্জ করে নিয়েছিলাম। তাহলে ওটা কে ছিল যে আমার গলায় মানে হ্যাঁ বলে দিল কাজের কথা? যাই হোক, প্রচন্ড স্ট্রেঞ্জ একটা সিচুয়েশন। আর তার বস তাকে ডাকে, তার বসকেও সে সেম জিনিসগুলো বলে। তার বস তার এইচআর এর কাছে তাকে পাঠায়, আর তাকে বলে যে এইচআর কে যে, "ওকে একটু বোঝাও। ও কিন্তু এখন মানে কাজে মন নেই। ও ভুলভাল আমাদেরকে গল্প শোনাচ্ছে আরকি।" তো এবার এইচআর তাকে বোঝাতে থাকে। বাট যখন সে মানে না,
অবভিয়াসলি মানবে না। কারণ সে জানে সে ওটা ভুল করেনি। সে বলে এইচআরকে যে, "আপনিই তো হোটেলে আমাদের অ্যালাউড করেছিলেন। আপনি কল করে দেখুন। মানে যদি আপনার বিশ্বাস না হয়।" তো সেই এইচআর তখন তার হোটেলে কল করে অ্যান্ড কল করে জিজ্ঞেস করে যে, ও কি সত্যিই ওই সময় রুম চেঞ্জ করে নিয়েছিল? তখন হোটেলের লোক বলে যে, হ্যাঁ, রুম তখন সে চেঞ্জ করে নিয়েছিল। আর তারপরে এখনো অব্দি ওই রুমটা খালি রয়েছে। সেই সময় অনেক বেশি একটা কোয়েশ্চেন মনের মধ্যে উঠে আসছিল। আমার বন্ধুর নাম নিতে সে নাই করেছে। বাট কোনো অসুবিধা নেই। কারণ সে যেহেতু মানে আমাদের বাংলা থেকে বিলং করে না। তো আমার মনে হয় না তার খুব একটা প্রবলেম হবে। সে বুঝতেও পারবে না যে আমি তার নাম বলেছি। বাট তো বলেই দিই আমি। তো তার নাম হচ্ছে আদিত্য। অ্যান্ড সে বলেছিল যে মানে সে ভাবছিল এটা মনে, মনে যে এই যে আমার অফিস, তারা আমার মোবাইল ফোনে ফোন না করে তারা আমার রুমে কেন কল করলো? কি কারণ? মানে সে তো আমার ফোনেও কল করতে পারত। বাট রুমে কেন কল করলো? তো সেটাই সে পরে মানে এইচআর যখন অবাক হয়ে যায়, এবার এইচআরও মহিলা ছিলেন। তো তিনিও হঠাৎ করে খুব ভয় পেয়ে গেছিলেন। তো তিনিও যে খুব ভালো একটা পজিশনে ছিলেন, কোনো কিছু কথা বলার সেরকম নয়। তো তখন কি হয় যে আ মানে আমার যে বেস্ট ফ্রেন্ড মানে আদিত্য, মানে আমার বেস্ট ফ্রেন্ড নয়, মানে আমার কলিগ বা ফ্রেন্ডের মতো। বাকি কলিগস এর থেকে বেটার ফ্রেন্ড আরকি। তো আদিত্য সে তখন তার এইচআরকে জিজ্ঞেস করে যে, "আপনি আমার ফোন নাম্বারে ফোন না করে আপনি হোটেলের রুমে কেন ফোন করতে গেলেন? মানে কি কারণ? মানে এটার কারণটা কি? আপনি তো আমার ফোনেও কল করতে পারতেন।" তো তারা বলে তখন এইচআর বলে, "দেখুন এই জিনিসটা তো আমি জানি না। কারণ আমি এইচআর এর কাজ করি। আমার তো কাজ নয় যে আমি সবাইকে কাজ ডিস্ট্রিবিউট করব এইগুলো যেগুলো প্রজেক্টের। তো আপনি এই বিষয়ে আপনার বসের সাথে কথা বলেন ওটা বেটার হবে।" তো তখন অবভিয়াসলি যথারীতি সে তার বসকে গিয়ে আবার জিজ্ঞেস করে আর বসের সাথে তখন এইচআর এর কথাও হয়ে যায় যে হ্যাঁ, এ সত্যি কথা বলছে আর ও কিন্তু ওই রুমে ছিল না। বসও তখন মনে, মনে প্রচন্ড বেশি মানে বলতে গেলে একটা কনফিউজিং ব্যাপার তার মনের মধ্যে আসে আর সে প্রচন্ড বেশি কনফিউজ হয়ে গেছিল। অ্যান্ড সেও ভাবে যে মানে এটা কিভাবে হলো? বাট তাকে যখন সে জিজ্ঞেস করে যে, "আপনি আমার ফোনে কল না করে আপনি মানে আমার হোটেলে নাম্বারে কেন কল করলেন?" তখন সে বলল যে, "তোমার কল আমি করেছিলাম। বাট ভয়েস মেইল ছিল যে আমার ঘরের নাম্বারে ফোন করুন। কারণ আমার এই যে নাম্বারটা এটা আমি বন্ধ রাখছি। কিছু একটা রিজন XYZ।" যাই হোক ওটা খুব পার্সোনাল রিজন ছিল যার জন্য সেটা আমি বলতে পারব না। যতই সে হিন্দি নাই বুঝুক, মানে বাংলা নাই বুঝুক তো আমি অতটাও মানে ট্রাস্ট ভাঙতে পারব না। বাট হ্যাঁ, কিছু পার্সোনাল রিজন এর জন্যে আমি আমার যেই বলতে গেলে এই ফোনটা আপনি আমার হোটেলের রুমে করুন। মানে হোটেল রুমের নাম্বারে। তো এতক্ষণ অবধি তো সবকিছু ঠিকঠাক আছে। লেকিন প্রশ্নটা এখনো এখানে এই থেকে যায় যে এই জিনিসটা হচ্ছেটা কি হোটেলের সাথে? সে এতটাই ভয় পেয়ে যায় সে নিজের ড্রেসপত্র নিয়ে সে ভেবেছিল যে ওখান থেকে বেরিয়ে যাবে। সে বাড়ি ফেরার পথে মোটামুটি ওইসব কাজ-ফাজ মিটিয়ে বাড়ি ফিরতে, ফিরতে হঠাৎ মানে বাড়ি মানে হোটেল। সে হোটেলের দিকে যখন যাচ্ছে তার সাথে কেন জানি না সবকিছুই অদ্ভুত হচ্ছে। যেই অটোটা সে ধরেছিল সেই অটোটা হঠাৎ করে রাস্তায় খারাপ হয়ে যায়। সেখান থেকে সে ভাবে যে অটো যখন হচ্ছে না তো র‍্যাপিডো বাইক নিয়ে নিই। বাইক যদি মানে আমাকে তাড়াতাড়ি পৌঁছে দেয়। যাই হোক কোম্পানির নাম বলে দিলাম বাট আমার মনে হয় নেওয়া উচিত নয় কোনো কোম্পানির নাম। বাট হ্যাঁ, সে র‍্যাপিডো ইউজ করছিল। তো র‍্যাপিডো করে সে এগিয়ে আসে আর কিছু একটা কারণবশত যিনি ড্রাইভার ছিলেন তিনি তাকে পৌঁছতে সক্ষম হন না। তিনি তাকে পৌঁছতে পারেন না। অ্যান্ড পৌঁছতে না পারার জন্যে এবার হায়দ্রাবাদে না অনেকগুলো এমন, এমন এরিয়াস রয়েছে। হ্যাঁ, অনেক বড় সিটি obviously বাট কিছু, কিছু এরিয়াস এমন রয়েছে যেটা পুরোপুরি শুনশান হয়ে যায়। যেরকম কলকাতারও কিন্তু কিছু এমন জায়গা রয়েছে যেখানে লাইট হয়তো থাকে বাট ওখানকার লোকেরা রাত্রিবেলা অতটা বেরোন না বা রাত্রিবেলাটাতে পুরো ফাঁকা হয়ে যায়। সেইরকমই একটা এরিয়া পুরোপুরি ফাঁকা। আর হায়দ্রাবাদে একটা জিনিস খুব বেশি ইন্টারেস্টিং রয়েছে যেটা আমিও দেখেছি, যেটা আমার ভালোও লেগেছে যে রাস্তার দুধারে গাছ, দুধারে না হলেও মিডলে কিন্তু গাছ একদমই থাকে। বাট সে যেই রাস্তা দিয়ে হেঁটে, হেঁটে তার হোটেলের দিকে যাচ্ছিল, সেই রাস্তাটার দুধারেই গাছ ছিল। অ্যান্ড সেই গাছগুলো কেন জানি না তাকে কিছু বলতে চাইছিল।
অবাক লাগতে পারে শুনতে যে গাছেরা আবার কিভাবে বলতে চায়, বাট তার কেন জানি না মন থেকে মনে হচ্ছিল যে গাছেরা তাকে কিছু ইঙ্গিত দিতে চাইছে। তার মনটা হঠাৎ করেই কেন জানি না খারাপ লাগছিল। আর সেই মন খারাপের সাথে সাথে সে এতটাই লো ফিল করতে শুরু করে যে তার হাঁটার স্পিডটাও কখন স্লো হয়ে যায়, কখন কুঁজো হয়ে হাঁটতে থাকে তার নিজেরও মনে নেই। যখন আমরা হতাশ হয়ে যাই তখন কখনো না কখনো কিন্তু আমাদের পিঠ কুঁজো হয়ে আমরা হাঁটতে থাকি হতাশার মধ্যে আর দীর্ঘশ্বাস নিতে থাকি। ঠিক সেরকমই সিচুয়েশন তার সাথেও হয়। সে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই তার একজন পুলিশম্যানের সাথে দেখা হয়, যিনি তাকে জিজ্ঞেস করে, আপনি এত রাতে এখানে কি করছেন? তখন সে বলে যে এত রাত, মানে এখনো তো মাত্র ৮টা বাজে, এত রাত কোথায় হলো আর কি। তখন পুলিশম্যান তাকে বলে, ৮টা বাজে? আপনি একবার ঘড়িটার দিকে তাকিয়ে দেখুন, এখন রাত্রি ১:৩০ বাজে, আর যেই জায়গাতে আপনি রয়েছেন এই জায়গাটা এতটাই খালি, এখানে থাকা খুব একটা সেফ নয়। এরকম নয় যে এখানে প্রচণ্ড বেশি ক্রাইম হয় তার জন্যে বলেছে। এই জন্যে বলেছে যে ওখানে রাস্তাটা এতটাই ফাঁকা যে হয়তো কিছু উপর নিচে হয়েও যেতে পারে, চুরি ছিনতাইও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই পুলিশম্যান যে তাকে বলে যে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, বেশি দেরি করো না, সে তখন টাইম দেখে তাগাদার মধ্যে আর খুব একটা অদ্ভুত টেনশনের মধ্যে ফেরত যেতে থাকে, কারণ সে তো ভেবেছিল যে সে তার যে ড্রেসপত্র সেগুলো নিয়ে সে বেরিয়ে যাবে আর সে বাড়ি চলে যাবে আজকে, বা অন্য কোনো হোটেলে কিছু একটা চেষ্টা করবে, কারণ কাজ প্রায় শেষের দিকে আর তার বস মোটামুটি বুঝতে পেরে গেছে কিছু না কিছু গন্ডগোল রয়েছে, তো সেই হোটেলে গিয়ে সে আর থাকবে না। কিন্তু আনফর্চুনেটলি এখানে সিচুয়েশনটা সেরকম হয় না। এখানে সিচুয়েশনটা কিছু এইরকমভাবে তৈরি হয় যে তাকে গিয়ে সেই থাকতেই হয় ওই রুমে, কারণ তারপরে সে আর কোনো গাড়ি পায় না, কিছু না। এই সব কিছু করতে করতে হোটেলে ঢুকে ঢুকে মোটামুটি 4টে বেজে যায় তখন। অ্যান্ড সকাল 4টের সময় সে ভাবে যে 4টে তো বেজেই গেছে, এখন আর কোনো টেনশনের ব্যাপার নেই, খুব তাড়াতাড়ি ভোর হয়ে যাবে আর আমি এখান থেকে বেরিয়ে যাব। আসল টুইস্ট তখন আসে। সে তার নিজের রুমের কিছু লাইট জ্বালিয়ে রাখে, কিছু লাইট নেভায়। নিভিয়ে যখন সে শুতে যায় তখন এই রুমের ঘড়ির দিকে সে নজর দেয় আর দেখে তখন মাত্র রাত 12:30। সে তার নিজের ফোনের দিকেও তাকায়, নিজের ঘড়িও দেখে, যেই ঘড়িতে সে নিজে দেখেছিল রাত 2টো বাজে, সেই ঘড়িতেও তখন রাত 12:30। যেন কিছু একটা এনার্জি তাকে ওই হোটেল থেকে যেতে দিতে চাইছিল না। খুব ভয়তে সে রুমের দরজা খুলে, আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম কারণ আমার দরজাটা ওদিকেই। যাই হোক, তো আহ, সত্যি কথা বলতে গেলে আমি ঘটনা বলতে গিয়ে খুব একটা ভয় পাই না, বাট আমার কেন জানি না এখানে এই রুমটা, যাই হোক ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা ওই বিষয়ে এখন ফোকাস করব না। তো মেনলি কি হয় যে সে দরজা খুলে সে ওখান থেকে বেরিয়ে যায়, রিসেপশনে যায়, গিয়ে বলে যে আমার জন্য একটা ক্যাব বা গাড়ি জোগাড় করে দিন, আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই। রিসেপশনের লোকটা তাকে বলে যে এখন তো গেট হয়ে গেছে, আপনি এখন যেতে পারবেন না, আমি এখন চেক আউট অ্যালাউ করতে পারবো না। তার গলার টোনটা, তার কথা বলার ধরন সবই যেন খুব একটা রুড টাইপের ছিল। আর রুড টাইপের মানে আপনারা বুঝতেই পারছেন যে আওয়াজটাও কেন জানি না খুব আর কি ভয়ানক সাউন্ড করছিল তার জন্য। এমনও হতে পারে সে এত ভয় পেয়েছিল তার জন্য তার মনে হয়েছে। কিন্তু ইভেনচুয়ালি সে ওইখান থেকে বেরোতে পারেনি। সে তার বসকে ফোন করে। বসের ভয়েস মেলে ছিল যে আমাকে ফোন করবে না রাত্রে, সকালে কথা হবে। সে তার বেস্ট ফ্রেন্ডকে কল করে। বেস্ট ফ্রেন্ডের ভয়েস মেল দেওয়া ছিল যে রুমে যেখানে আছিস ওখানেই থাক, বেরোনোর চেষ্টা করিস না। সে বুঝে যায় যে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে আর আমার সাথে কিছু একটা খুব খারাপ হতে চলেছে আজ রাতে। সে পুরোপুরি তৈরি থাকে আর সে এতটাই স্পিরিচুয়াল, তার কাছে কিছু মন্ত্র থাকে, যে মন্ত্র সে পড়া শুরু করে দেয়, চান্ট করা শুরু করে দেয়। আর সেই চান্টিংয়ের সাথে সাথেই সে ভাবে যে মানে কিভাবে সে এখান থেকে বেরোতে পারে। কোনো কিছু পজিটিভ শক্তির কথা যখন তুমি ভাবো তখন অটোমেটিক্যালি নেগেটিভসগুলো কিন্তু দূরে সরে যায়।
তো সেই জিনিসটাই সে করার চেষ্টা করে। আর ইভেনচুয়ালি সেই রাতে খুব বেশি প্রবলেম তার হয়নি। ভোর হতেই সে ওখান থেকে বেরোয়। বেরিয়ে তার একদম কাছেই, মানে তাদের, মানে ওই বললাম যে হায়দ্রাবাদে সে এখানেই থাকে। বাট তার যে বাড়ি সেটা একটুখানি দূরে। তো সেখানে তার যে মানে বলতে গেলে তাকে আরকি তারা বিশ্বাস করে যেই পূজারীকে, তার কাছে সে যায়, তাকে এই পুরো ঘটনাটা খুলে বলে। তখন সেই পূজারী বলে যে, "তোমার হাওয়া লেগেছে। কোনো টেনশন করার খুব ব্যাপার নয়। বাট তুমি যেই রুমে ছিলে সেই রুমটা খুব একটা পজিটিভ ছিল না। আর সবথেকে বড় কথা হচ্ছে তুমি হয়তো ওইখানে কিছু আ এমন কাজকর্ম করেছো যার জন্যে তোমাকে এই জিনিসটাকে, মানে এই যে এন্টিটিটা ওটা তোমাকে অ্যাট্রাক্ট করে নিয়েছিল। যার জন্যে সে চাইছিল না যে তোমাকে বাইরে যেতে দেবে।" সেটা শুনে সে খুব ভয় পায়। সে জিজ্ঞেস করে যে, "আমি কি এখন মুক্ত?" তখন পূজারী বলে যে, "দেখো, তোমার যখন বাইরে রাস্তাতে টাইম চেঞ্জ হয়ে গেছে, ভয়েস মেলে অন্যদের ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, তো ওরকম তো বলা যায় না যে তুমি এখন মুক্ত। কিন্তু এইটুখানি বলতে পারি, যতটা এফেক্ট তখন ছিল এখন অতটা এফেক্ট থাকবে না। বাট তবুও তুমি হনুমানজির মন্দির যাও, আর সেখানে প্রতি মঙ্গলবার করে তেল আর তার সাথে হচ্ছে তিল, এই দুটো দিয়ে পুজো করো। আর তার সাথে চেষ্টা করো যে মানে যতটা বেশি সম্ভব আমাদের যে গরু হয় আর কি, গোমাতা, তাদেরকে খাওয়ানোর। যত তুমি এগুলো করবে তত তাড়াতাড়ি তুমি বেটার পজিশনে যাবে।" আর সে আমাকে জানালো যে এই ঘটনাটা বেশ কিছু মাস আগের, এই বছরের, মানে এই বছর না, আগের বছরের বেশ কিছু মাস আগের। আর সে এখন বেটার রয়েছে। আর আমি যে ঘটনাটা শুনছিলাম সেইটাও আমি একটা হোটেল রুমে বসেই শুনছিলাম। মানে এটা তো আমার রুম, এখানে নয়। আমি তার রুমে গেছিলাম যখন, সেখানে আমি শুনছিলাম। তখন আমি ভাবছিলাম যদি আমার রুমেও এরকম কিছু হয় তাহলে আমি কি করব? আর তারপরেই আমার মনে পড়ল যে মা কালী আছেন। তো আমি এইজন্য ঘটনাটা শেয়ার করলাম যাতে আপনারা জানতে পারেন যে এখানে কি, কি হতে পারে কত জায়গাতে। আমি এর আগেও একটা হোটেল নিয়ে ঘটনা বলেছিলাম। আর কেন জানি না, এখন আমি যত হোটেল বা দূরে, দূরে ট্রাভেল করছি তত হোটেল রিলেটেড ঘটনা অটোমেটিক্যালি আমার কাছে আসছে। তো ওই হয় না যে যখন যেটা হওয়ার হয় তখন সেটা হবে। তো আমার কাছে এসছে। সো এটাকে আমি খুব বেশি নেগেটিভ বা ভয় আ পাচ্ছি না। সেগুলো নিয়ে দেখছি না। বাট ইয়েস, উম আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। তার জন্য এই ঘটনাটা শেয়ার করলাম। আপনারা জানাবেন যে আপনারা এরকম টাইপের ঘটনা আরো শুনতে চান কিনা? মানে এরকম ফ্রেমে, হ্যাঁ, মানে আমি obviously কোনো হোটেলে গিয়ে করব না। আমি আমার স্টুডিওতে বসেই সিঙ্গেল ঘটনা আপনাদেরকে শোনাতে পারি। ইন্টারেস্টিং ঘটনা। তো যদি চান তো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন নিজের বন্ধুদের সাথে। আর খেয়াল রাখবেন যে কোথাও গিয়ে, যেটা অজানা জায়গা, সেখানে এমন কোনো কাজকর্ম করবেন না যেটা এরকম এন্টিটিদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। আজকের জন্য এতটাই। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ধন্যবাদ। শুভরাত্রি। সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। কারণ আমরা স্ট্যাটস দেখছি। প্রচুর লোক ভিডিও তো দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না। ৫,০০০ সাবস্ক্রাইবারের আমরা অনেক কাছে। তো আশা করি আপনারা ৫,০০০ সাবস্ক্রাইবার তাড়াতাড়ি আমাদের পূরণ করে দেবেন।